ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের দুর্নীতি থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে কস্তাতুরি তারা চিহ্নে ভোট দেন, বিভেদকামী শক্তি রুখতে কস্তাতুরি তারা চিহ্নে ভোট দেন। কৃষকের কৃষি ফসলের দাম ন্যায্য মূল্যের দাবিতে কস্তাতুরি তারা চিহ্নে ভোট দেন। পশ্চিমবাংলাকে ঋণগ্রস্ত থেকে বাঁচাতে কস্তাতুরি তারা চিহ্নে ভোট দেন। ভোট দিতে হবে সব বিরুদ্ধে দল বিরুদ্ধে আমাদের প্রার্থী বিরুদ্ধে ন্যায্য ফসলের দামের দাবিতে গৌটা আছেন, গৌটা বেকারদের জন্য একটু দেখবেন। ফুলে ভোট দিয়ে এপ্রিল ফুল হবেন না। আমাদের প্রার্থী কংগ্রেস শান্তি সমাজ শিক্ষক জানিয়েছে আমাদের ঠিক আছে, আলুর দাম নেই, বস্তার দাম বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, গ্যাস পাচ্ছেন না, 9 টাকা 40 টাকা করবেন সবাই একটুখানি। ভাত হবে না ফুলে ভোট দিলে। আরে বাঁচার মতো বসতে ভাগ চাষিদের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, বাংলাদেশ দুর্নীতি থেকে বাঁচানোর স্বার্থে নির্বাচন হয়, একটা পঞ্চায়েত নির্বাচন, আর একটা হচ্ছে বিধানসভা নির্বাচন, আর একটা পার্লামেন্টের নির্বাচন যেখানে সাংসদ নির্বাচিত হন। ফলে গ্রাম পঞ্চায়েতের কিভাবে কাজ হবে, কোন এলাকায় কিভাবে কাজ করা হবে, প্রতিটা বুথ থেকে একজন করে প্রতিনিধি পঞ্চায়েত পরিচালনা করার মধ্য দিয়ে এলাকার উন্নয়নের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বিধানসভা নির্বাচনে আপনাদেরকে রায় দিতে হবে। সেখানে কি হবে, সেই বিধানসভা নির্বাচনে একজন বিধায়ক তিনি নির্বাচিত হয়ে যাবেন এবং আপনাদের যে সমস্যার কথা, একজন কৃষককে কৃষি ফসলের দাম পাচ্ছে না, সেখানে আলোচনা করবেন। একটা জায়গায় সেচের সমস্যা আছে, সেটাকে কিভাবে উন্নয়ন ঘটানো যায় আলোচনা হবে। কোনো জায়গায় স্বাস্থ্য কেন্দ্রের দরকার, কোনো জায়গায় স্কুল কলেজ দরকার, এই বিষয়গুলো বিধানসভায় দাঁড়িয়ে আলোচনা করার মধ্য দিয়ে সেখানে আইন তৈরি হবে, সেই আইনের মধ্য দিয়ে সেই কাজগুলো পরিচালিত হবে। এজন্যই বিধানসভায় নির্বাচিত করে এমন একজন বিধায়ককে পাঠাতে হবে যারা কৃষকের কথা বলবে, যারা শ্রমিকের কথা বলবে, যারা ক্ষেত মজুরের কথা বলবে, যারা ছাত্র ছাত্রীদের কথা বলবে, বেকার যুবক যুবতীদের কথা বলবে। আমরা কি দেখছি, যারা বিধানসভায় নির্বাচিত হয়ে গেছেন তারা কি করছেন, একজন চিৎকার করছেন হিন্দু হিন্দু করে, আর একজন চিৎকার করছেন মুসলিম মুসলিম করে। সমস্যা কি তাই? আমাদের রাজ্যে কি হিন্দু আর মুসলিমের সমস্যার মধ্যে আমরা বিরাজ করছি? না একজন কৃষক আলুর দাম পাচ্ছে না, সেই আলুকে কিভাবে বাইরের রাজ্যে পাঠানো যাবে, কিভাবে অন্য দেশে পাঠানো যাবে, তার ব্যবস্থা গ্রহণ করার জন্যই তো বিধায়করা এলাকা থেকে নির্বাচিত হয়ে গেছে। দেখেছেন আমাদের এখানে যিনি বিধায়ক আছেন,
মাননীয় বিধায়ক তিনি একটা কথা বলেছেন, কৃষকের এই আলুর দাম নেই, তারা একটা দুর্দশার মধ্যে অবস্থান করছেন। আগামী বছর কিভাবে তারা সংসার গুজরান করবেন, তার ছেলে মেয়েদের স্কুলে কিভাবে পড়াশোনা করাবেন, তার ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে বেসরকারি কলেজে পড়াচ্ছে, বিটেক এমটেক, তাদের যে সেমিস্টারের টাকা, সেই সেমিস্টারের টাকা কিভাবে আসবে, সেই কৃষককে ভাবতে হচ্ছে। একটা আলুর বস্তার দাম 12 থেকে 14 টাকা, সেই আলুর বস্তা কিনতে হচ্ছে 35 থেকে 40 টাকা দিয়ে। বিধায়কের কোনো ভূমিকা আছে? আপনারা দেখেছেন আমাদের এলাকার বিধায়ক কোন একটা দোকানে গিয়ে বলছেন, তোমার বস্তার রেট দেখি, তুমি কেন এই দামে বিক্রি করছো? কোনো ভূমিকা নেই। তাহলে কাকে নির্বাচিত করবে? 1977 সালে বামপন্থী সরকার পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত হয়েছিল, 34 বছর পশ্চিমবঙ্গের বুকে রাজত্ব করেছিল। যারা পুরনো দিনের মানুষ আছেন এখনো, যাদের অভিজ্ঞতা আছে 77 সাল থেকে 2011 সাল পর্যন্ত, গ্রামের উন্নয়ন কিভাবে ঘটানো যায়, মানুষের যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে গড়ে তোলা যায়, যে রাস্তার মধ্য দিয়ে আমি আজকে এই অরুণা গ্রামে বা হচ্ছে 24 পার 24 ফুট আমরা ধারাশিমুলে আমরা ঘুরলাম, যে রাস্তার মধ্য দিয়ে এলাম, সেই রাস্তাগুলোকে তৃণমূল তৈরি করেছে। একটা কাঁচা রাস্তা তৃণমূল তৈরি করে দেখিয়েছে, যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে না। বামফ্রন্টের আমলে আস্তে আস্তে কৃষকদের সাথে, চাষিদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে রাস্তা কেন প্রয়োজন, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে বুঝিয়ে রাস্তা তৈরি করা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়েছে। ফলে আজকে আমরা নিশ্চিন্তে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারছি। আমরা কি দেখেছি 77 সালে বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একথাই সেই সময়ের মুখ্যমন্ত্রী প্রয়াত কমরেড জ্যোতি বসু বলেছিলেন, লাইট হাউস বিল্ডিং থেকে হচ্ছে এলাকার উন্নয়ন পরিচালনা হবে না, পঞ্চায়েত ব্যবস্থাকে গড়ে তুলতে হবে, ত্রিস্তর পঞ্চায়েতের মধ্য দিয়ে মানুষের হাতে ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে পঞ্চায়েত পরিচালিত হবে। এখন আমরা পঞ্চায়েতে কি দেখছি? আমি দেখলাম, ওখানেই আমি এসেছি আজকে, গাড়িটা ওখানেই আমার দাঁড় করানো আছে, 3 তলা বিল্ডিং একটা পঞ্চায়েত অফিস, যা বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল, সেটাকে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়ে তথ্য লোপাট করার মধ্য দিয়ে দুর্নীতির যে তথ্য, যা তৃণমূলের হচ্ছে অলংকার হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বুকে, সেই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য তৃণমূল এবং বিজেপি তারা চক্রান্ত করে সেই পঞ্চায়েতের অফিসকে জ্বালিয়ে দিয়ে সেই পঞ্চায়েতকে বন্ধ করে রেখে দেওয়ার মধ্য দিয়ে তারা অন্য জায়গায় পঞ্চায়েত পরিচালিত করছে। কার পয়সায় তৈরি হয়েছে এই পঞ্চায়েত অফিস? আপনার ট্যাক্সের পয়সায় সেই পঞ্চায়েত অফিস তৈরি হয়েছে। কেন সেই পঞ্চায়েত বন্ধ হয়ে আছে? আপনাদেরকে প্রশ্ন করতে হবে না। যারা আজকে তৃণমূল করছে, যারা আজকে বিজেপি করছে, তাদেরকে আপনাদের প্রশ্ন করতে হবে, আমাদের ট্যাক্সের পয়সায় গড়ে ওঠা এই পঞ্চায়েত অফিস কেন বন্ধ হয়ে আছে? আমরা আপনাদের কাছে হচ্ছে কথাটা বলতে চাই, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হলে আপনাদের আশীর্বাদে যদি পঞ্চায়েত নির্বাচিত করেন, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের ট্যাক্সের পয়সায় যে পঞ্চায়েত অফিস গড়ে উঠেছে, যেখানে মানুষ নিশ্চিন্তে যেতে পারবে, সেই পঞ্চায়েত অফিসের খোলার মধ্য দিয়ে সেই পঞ্চায়েত অফিস পরিচালিত হবে। সেচের সমস্যা আছে, তৃণমূল বিজেপি যারা সেটিং করে পঞ্চায়েত পরিচালনা করছে, এখানে রামখালের ক্যানেল আছে, তাকে সংস্কার করার আমরা দাবি রেখেছি আমাদের ইশতেহারে। আমাদের যদি নির্বাচিত করে পাঠান, সরকারি ব্যবস্থার মধ্য দিয়ে সেই ক্যানেলকে হচ্ছে আমরা সংস্কার করার মধ্য দিয়ে কৃষকদের কাছে সেচের জলের ব্যবস্থা আমরা পাঠিয়ে দেব। আমরা আগামী দিনে যা কাজ করতে চাই, সেই কাজের হচ্ছে তথ্য আপনাদের কাছে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব। আমরা কি কাজ করতে চাই, যে স্বাস্থ্য কেন্দ্র আছে
সেই স্বাস্থ্য কেন্দ্রকে কিভাবে উন্নত করা যায়, বেড তৈরি করার মধ্য দিয়ে গ্রামের মানুষকে যাতে আরামবাগে পৌঁছাতে না হয় সেই ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই পশ্চিমবঙ্গের বুকে। ফলে আপনাদের আশীর্বাদ নিয়ে যাতে হচ্ছে পুরসুরা বিধানসভার কেন্দ্রে বামফ্রন্টের মনোনীত প্রার্থী নির্বাচিত হতে পারেন সেই ব্যবস্থা আপনাদের করতে হবে। শিক্ষার ক্ষেত্রে আমরা কি দেখছি, আজকে আমরা দেখছি তৃণমূল মানে চোর, এটা আর মানুষকে বলে দিতে হচ্ছে না। টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সকালবেলা মুখ না ধুয়ে হচ্ছে ঘুষ নিচ্ছে। আজকে যারা বলছেন হচ্ছে এই চোরেদের তাড়াবো, যার গলায় বেশি আওয়াজ সেই শুভেন্দু অধিকারী, যিনি আজকে বিজেপির হচ্ছে বিরোধী দলের নেতা, তিনি সকালবেলা উঠে কিভাবে হচ্ছে কোটি কোটি টাকা ঘুষ নিচ্ছেন। টিভির পর্দা বহরে 177 জন সিপিআইএম কর্মীকে খুন করে হাতে লাল রক্ত, এই খুনের রক্ত তার হাতে আছে। আজকে পশ্চিমবঙ্গের বুকে বলছে শুভেন্দু অধিকারী গণতন্ত্র নেই। তিনি কি করেছেন 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত তার ভূমিকা কি? সন্ত্রাসের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রকে কেড়ে নিয়েছে। যা খানাগুলো তৈরি হয়েছিল তৃণমূলের রাজত্বে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তাদের গণতান্ত্রিক অধিকারকে যাতে প্রয়োগ করতে না পারে নির্বাচনে 2011 সালের পর থেকে ক্রমাগত আক্রমণ করেছে। মানুষের রায়কে তারা বিশ্বাস করেনি, পেশি শক্তিকেই তিনি হচ্ছে বিশ্বাস করেছেন এবং সেই পেশি শক্তি প্রয়োগ করার মধ্য দিয়ে এই পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল ক্ষমতায় আছে। আমরা তৃণমূলের নেতাদের ধরে ধরে বলি পেশি শক্তি সাময়িক সময়ের জন্য, এই পেশি শক্তি বেশি দিন হচ্ছে স্থায়িত্ব পেতে পারে না। মানুষ যেদিন জাগবে, মানুষের দেওয়ালে যেদিন পিঠ থেকে যাবে সেই দিন আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আমরা 2016 সাল দেখেছি, 2021 সাল দেখেছি তৃণমূলের যারা নেতা ছিল তারা ব্যাগপত্র গুটিয়ে অন্য জায়গা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কখন? রেজাল্ট বের হওয়ার আগে। তারা আতঙ্কে আছে, কারণ মানুষকে তারা বিশ্বাস করেনি। ব্যালট বক্সে কি করেছে তারা জানে না, ফলে তারা প্রতিদিন আতঙ্কের মধ্যে আছে। সেই আতঙ্ক থেকে বেরিয়ে এসে এবারে নির্বাচনে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাতে পশ্চিমবঙ্গের বুকে একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে যে সরকার দরকার, যে সরকার কৃষকের পাশে থাকবে, যে সরকার শ্রমিকের পাশে থাকবে, যে সরকার ছাত্র ছাত্রী যুবক যুবতীদের পাশে থাকবে, যে সরকার ক্ষেত মজুরের কাজ দেওয়ার ক্ষেত্রে যারা ভূমিকা গ্রহণ করবে তাদেরকে নির্বাচিত করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন সূর্যের আবির্ভাব ঘটাবেন, এই আহ্বান রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com. ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।